নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো আজকে আমরা আমাদের এই ডব্লিউবিপির মক টেস্ট নাম্বার 14 এটা অ্যানালাইসিস করছি এবং আজকের মক টেস্টে আমি একটা স্টুডেন্টের মক টেস্ট পুরোপুরি অ্যানালাইসিস করে দেখাবো এবং আমি সেখানে বলবো যে তার কী ভুল হচ্ছে না হচ্ছে, কীভাবে সে এক্সামে আরও বেটার স্কোর করতে পারে, কোন কোন জায়গায় সে ভুল করছিল, ইনফ্যাক্ট কীভাবে মক টেস্ট অ্যানালাইসিস করতে হয় সেটা তোমরা অ্যান্সার এখান থেকে পেয়ে যাবে। এবং আমাদের এখানে এই মক টেস্টের কাট অফ কতটা যেতে পারে, যদি তোমাদের এই মক টেস্টটা এক্সামে আসতো তাহলে তোমাদের কাট অফ কত হতো না হতো, এক্সামের লেভেল কেমন ছিল। তো এক্স্যাক্টলি পুরোপুরি সেম ওয়েতে আমরা এটাকে অ্যানালাইসিস করবো এবং তোমাদের পুরোপুরি জিনিসটা বলবো। বাট তার আগে আমি তোমাদের বলে দিই যে তোমরা অনেকে হয়তো জিজ্ঞাসা করছো যে এই মক টেস্টগুলো তোমরা পাবে কোথায়, কোথা থেকে আমরা মক টেস্টগুলো নিয়ে আসছি। এই মক টেস্টগুলো তোমরা পেয়ে যাবে এই বিদ্যাকোষ বা রিমন স্যার অ্যাপ রয়েছে, এই অ্যাপটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, প্লে স্টোর থেকে ডাউনলোড করবে এবং এই অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশনেও দিয়ে রাখবো। ডিসক্রিপশন বক্স থেকে তোমরা লিঙ্কে ক্লিক করে এই অ্যাপটা ডাউনলোড করতে পারবে। অ্যাপটা ডাউনলোড করার পর তোমরা সেখানে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পর সেখান থেকে তোমরা দেখবে তোমাদের ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার পর তোমরা এখানে দেখবে তোমাদের লগ ইন অপশন রয়েছে, সেখান থেকে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পর দেখবে তোমরা এখানে একটা ইন্টারফেস পেয়ে যাচ্ছ। তোমাদের এখানে এই যে পেড মক টেস্ট সেকশনটা রয়েছে, এই পেড মক টেস্ট সেকশনের মধ্যে তোমরা এই মকগুলো পেয়ে যাবে। আর এই পেড মক টেস্টের মধ্যে বেশ কিছু মক আমরা ডেমো হিসাবে ফ্রি দিয়ে রেখেছি। ওকে, তো ফ্রি মক টেস্টগুলো তোমরা এই পেড সেকশনের মধ্যে পাবে। এই ফ্রি মক টেস্টে কোনো কিছু ফ্রি নেই, তোমাদের যা ফ্রি আছে সেটা এখানেই রয়েছে। ওকে, তো এই পেড মক টেস্ট সেকশনটাতে তোমরা ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে 3টে মক টেস্ট চলছে, একটা ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশের জন্য কম্বাইন্ড মক টেস্ট, এবং এই মক টেস্টে আমরা টোটাল 20টা সেট দেবো বলেছিলাম, সঙ্গে আমি আরও একটা মক টেস্ট এক্সট্রা দিয়ে দেবো বলেছি তোমাদেরকে। মানে তোমরা এখানে 21টা সেট পাচ্ছ এবং এই 21টা সেটের মধ্যে দুটো মক টেস্ট ফ্রি রয়েছে, একটা ডব্লিউবিপির এবং একটা কলকাতা পুলিশের। এটা অ্যাজ আ ডেমো হিসাবে ফ্রি রয়েছে, যেটা তোমরা দেখতে পারো যে এখান থেকে কেমন কি কোশ্চেন হয়, কোশ্চেনের কোয়ালিটি কীরকম থাকে। ইনফ্যাক্ট আমি তোমাদের একটা জিনিস বলে দিই এখান থেকে, দেখো এক্সাম হলে আমরা অনেক সময় এক্সাম দিয়ে আসি, দিয়ে আমাদের যতটা নাম্বার পাওয়া উচিত আমরা ততটা নাম্বার পাই না, তার থেকে অনেকটা কম পাই। কারণ কি, রিজন হচ্ছে এটাই যে এক্সাম হলে গিয়ে আমরা আমাদের বেস্ট পারফরমেন্সটা দিয়ে আসতে পারি না। তো সেই দিক থেকে আমি এই দিয়ে আসতে পারি না, এটা আমি জানি, বুঝলাম, কিন্তু সেদিক থেকে প্রবলেমটা কোথায় হয়েছে, আমরা প্রচুর পরিমাণে সিলি মিস্টেক করে দিই এক্সাম হলে গিয়ে। তো সিলি মিস্টেক যেন না হয়, তো সেই দিক থেকে আমরা এই মক টেস্টেই কোশ্চেনগুলোকে এমনভাবে সেট করেছি যেটা এক্সামিনার যে মাইন্ড নিয়ে কোশ্চেন সেট করে, এক্স্যাক্টলি সেরকমভাবে আমরা কোশ্চেনটাকে সেট করেছি যেন তোমরা সিলি মিস্টেকটা এই মক টেস্টের মধ্যেই করে ফেলো, যেন তোমাদের ওই সিলি মিস্টেক করাটা এক্সাম হলে গিয়ে মানে রিয়েল এক্সামে গিয়ে যেন না হয়। তোমরা এই মক টেস্টের মধ্যে সিলি মিস্টেক করে তোমরা যেন নিজেকে ইমপ্রুভ করতে পারো। তো সেই জিনিসটা আমি এই পুরো 21টা মকের মধ্যে তুলে ধরছি, যেন তোমাদের এই ভুলটা এক্সাম হলে গিয়ে না হয়, রিয়েল এক্সামে গিয়ে না হয়, তোমরা যেন এখান থেকে আগে থেকে প্রিপেয়ার হয়ে যেতে পারো। তো তোমরা যারা চাইছো, ডেফিনেটলি দুটো ডেমো মক টেস্ট রয়েছে, তোমরা এখান থেকে ডেমো মক টেস্টটা অ্যাটেম্প করে দেখো, তোমাদের ভালো লাগলে তখন তোমরা 119 টাকাতে এই মক টেস্টটা এই মুহূর্তে পেয়ে যাবে। এছাড়া আমাদের ম্যাথামেটিক্সের সেকশনাল মক টেস্ট এবং রিজনিংয়ের সেকশনাল মক টেস্ট চলছে। তোমাদের যারা মনে হচ্ছে যে কি তোমরা রিভিশন করতে অসুবিধা হচ্ছে, দেখো বারবার তুমি রিভিশন করবে কিন্তু ভুলে যাবে। তো সেই দিক থেকে আমরা যেন পুরোনো পড়া যেন না ভুলে যাই, তার জন্য আমাদের মক টেস্ট দেওয়া ভীষণভাবে বেশি প্রয়োজন। তো সেই জন্য ফুল মক টেস্ট তো সবসময় দেওয়া পসিবল হয় না, তো তার জন্য আমাদের এখানে সেকশনাল মক টেস্ট দিতে হবে। সেকশনাল মক টেস্টটা দিয়ে তুমি এখানে কন্টিনিউয়াসলি অ্যাটলিস্ট একদিন অন্তর অন্তর করে তোমরা সেকশনাল মক টেস্ট দাও, দেখবে তোমাদের এখানে পুরোনো পড়া যা যা পড়েছো সেগুলো কিন্তু আর ভুলবে না, মানে কম ভুলবে, তুলনামূলক অনেকটা বেশি তুমি রেডি হয়ে যাবে এই সেকশনাল মক টেস্টগুলো দিলে। তো সেদিক থেকে তোমাদের বারবার যে এতগুলো চ্যাপ্টার তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে, তোমরা সেটাকে বারবার রিভিশন করছো, মানে প্রথম দিন যেটা রিভিশন করছো 30তম দিন গিয়ে তুমি দেখবে তো অন্য একটা চ্যাপ্টার রিভিশন করেছো। তাহলে সেদিক থেকে তুমি প্রথম চ্যাপ্টার যা পড়েছিলে, দ্বিতীয় চ্যাপ্টার যা পড়েছিলে, সেগুলোর বেশ কিছু অঙ্ক কিন্তু তুমি এখানে ভুলে যাও। তো সেই ভুলটা যেন না হয়, তার জন্য আমাদের মক টেস্টই হেল্প করে আমাদেরকে এই জায়গা থেকে বাঁচিয়ে নিয়ে আসার জন্য। তো সেই জন্য আমি বলছি শুধুমাত্র রিভিশন সলিউশন না, তার জন্য আমাকে প্র্যাকটিসও করতে হবে, মক টেস্টও দিতে হবে। তো সেই জন্য তোমরা এখানে সেকশনাল মক টেস্ট ম্যাথ এবং রিজনিংয়ে দিতে পারো, কার যার যেটা পছন্দ হচ্ছে সেটা তোমরা এখানে পুরো ডিটেলস রয়েছে, ডিটেলসগুলো তোমরা এখানে দেখে নিতে পারো। ওকে, এবার আমি তোমাদের আরও একটা জিনিস বলে দিচ্ছি, তোমাদের এক্সাম কবে হবে তার কিন্তু পুরোপুরি কোনো রকম কোনো কিছু ক্লিয়ারেন্স নেই। তো সেদিক থেকে তোমাদের যদি এখনও ম্যাথে কারোর ডাউট থেকে থাকে, ম্যাথে যদি নাম্বার না বেড়ে থাকে, ডেফিনেটলি আমি তোমাদের বলবো কোথাও একটা জায়গা থেকে ম্যাথ পড়তে লাগো। দেখো আমাদের এখানেও ম্যাথের কোর্স রয়েছে, আমরা এক্স্যাক্টলি ডেডিকেটেড ওয়েতে পড়াচ্ছি, একদম পুরোপুরি যেন ফুল স্কোর করতে পারো। খুব বিশাল কিছু কন্টেন্ট দিচ্ছে না তোমাকে, আমি যতটা পড়াচ্ছি ততটা তুমি যদি পড়ে যাও, তাহলে তুমি এখানে দেখতে পাবে যে তোমার একটা ভালো স্কোর হয়ে যাচ্ছে। মানে অ্যাটলিস্ট যারা ভালো স্টুডেন্ট তারা ডেফিনেটলি 25-এ 25 এবং 30-এ 30 স্কোর ডেফিনেটলি করে দেবে এই কোর্সটা থেকে পড়ে নেওয়ার পরে। আর যারা অ্যাভারেজ স্টুডেন্ট রয়েছে, যারা ভাবছে যে আমি চেষ্টা করবো, আমি পড়বো, পড়ে পারবো, ডেফিনেটলি তাদের একটা নাম্বার খুব ভালো, মানে 25-এ অ্যাটলিস্ট তাদের 22 থেকে 23 নাম্বার মোটামুটি এখানে হয়ে যাবে, তারা যদি এই কদিন ঠিকঠাক মতো করে ঠিক মানে পড়তে থাকে। যাদের 30 নাম্বার আছে সেখানে তারা মোটামুটি এই 27 থেকে 28 নাম্বার মোটামুটি কিন্তু তারা স্কোর করার ক্ষমতা তৈরি করে দেবে এই ব্যাচ থেকে পড়ার পরে। মানে আমি এক্স্যাক্টলি সেরকমভাবে রিসার্চ করেই কন্টেন্ট নিয়ে এসে পড়াচ্ছি, মানে আমি যা পড়াচ্ছি সেটা তুমি এক্সামে পাবে। তুমি দেখে নিও, ওর বাইরে আর কিছু এক্সট্রা থাকবে না, সেম টাইপের কোশ্চেন তোমরা এক্সামে পাবে।
সেম যা কনসেপ্ট পড়াচ্ছি সেম কনসেপ্টের কোশ্চেন পাবে এক্সামে। তো তোমার প্রত্যেকটা কোশ্চেন এক্সাম হলে গিয়ে মনে হবে যে এটা আমার জানা কোশ্চেন, এটা আমি অলরেডি আগে থেকে এরকম টাইপের কোশ্চেন করে এসেছি। ওকে, তো দেখো এই ব্যাচটা কোথায় রয়েছে, ব্যাচটা হচ্ছে যে কি এই ম্যাথ স্পেশাল অফিসার ব্যাচ। এটা এই ব্যাচটা আমাদের তোমরা এই অ্যাপের মধ্যেই পেয়ে যাবে। তো ডব্লিউবি, কলকাতা পুলিশ ক্লার্কশিপ, এসএসসি জিডি, মিসলেনিয়াস, রেলওয়ে গ্রুপ ডি, এমটিএস সমস্ত এক্সামকে আমরা টার্গেট করে এখান থেকে পড়াচ্ছি। এই মুহূর্তে ব্যাচের দাম চলছে 999, বাট তোমরা যদি এই মুহূর্তে ব্যাচটা পারচেস করতে চাও একটা অফার বেশ কয়েকদিন থেকে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কত 60% অফ দিয়ে তোমরা এখানে 799 ব্যাচটা পেয়ে যাবে। তো এখনই তোমরা ব্যাচটাতে এনরোল করে নাও। এখানে আমরা অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স দুটো পার্টকেই পড়াবো, যতটা দরকার ততটাই পড়াবো। খুব বিশাল এক্সট্রা কিছু পড়িয়ে আমার এখানে লাভ নেই, যেখান থেকে তোমার সিলেকশন হবে আমি ততটা পড়াবো। একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল অবধি পড়াচ্ছি, যেন একটা জিরো লেভেলের স্টুডেন্ট সেও যেন ভালো মতো এখান থেকে ম্যাথ করতে পারে, এবং শর্টকাট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ দিয়ে আমরা পড়াচ্ছি, যেন এক্সাম হলে যে অ্যাপ্রোচটা কাজে লাগবে, তোমাকে যেটা টাইম বাঁচাবে। অনেকে দেখবে যে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না, তো তারা ম্যাথ ভুলভাল টেকনিকে ম্যাথ করছে, ঠিক আছে। আমি ট্রিকের কথা বলছি না এখানে, আমি ডেফিনেটলি একটা শর্টকাট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করবো যেটা তোমার সমস্ত অঙ্কে গিয়ে অ্যাপ্লাই হবে। তো ওই ধরনের টেকনিক দিয়ে আমি তোমাকে এখানে ম্যাথ পড়াচ্ছি বেস্ট ওয়ান পিআইকিউ, মানে প্রিভিয়াস ইয়ারের উপর বেস করে। যেন তোমরা এই কাজটা করে নিলে তোমাদের আলাদা করে এক্সট্রা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করার দরকার নেই। আমি যে পিডিএফ দিচ্ছি সেটাকে ভালো মতো করে প্র্যাকটিস করলে ডেফিনেটলি তোমাদের এখান থেকেই কাজ হয়ে যাবে। তো এই ব্যাচটা তোমরা পেয়ে যাবে, এই এখানে পেড কোর্স সেকশন রয়েছে, এই পেড কোর্স সেকশনের মধ্যে তোমরা এখানে এই ব্যাচটা পেয়ে যাবে। তো চলো এবার আমরা অ্যানালাইসিসে ঢুকি। এখানে আমি তুফান বলে একটা স্টুডেন্টের অ্যানালাইসিস করছি। এটা আমাদের ডব্লিউবি মক টেস্ট 14 নম্বর মক টেস্ট ছিল ডব্লিউবিপির উপর বেস করে। সে এখানে দেখো 85-র মধ্যে 60 নাম্বার পাচ্ছে। তো এইটা একটা যথেষ্ট ভালো নাম্বার স্কোর। ডেফিনেটলি এই নাম্বারে তার মানে মেন্স তো মানে অবভিয়াসলি আমাদের এখানে প্রিলি হচ্ছে না, ডাইরেক্ট একটা এক্সাম হচ্ছে, মানে এটাই মেন্স ধরে নাও। তো এইটা কিন্তু তার ক্লিয়ার হয়ে যাবে এটাতে। কিন্তু এখান থেকে সে যে ফাইনাল সিলেকশনের মেরিট লিস্টে নাম নিয়ে আসতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা ডাউট রয়েছে। কারণ এই শুধুমাত্র এই নাম্বারে কাজ হবে না, কারণ অবভিয়াসলি এটা আমাদের মেন্স এক্সামের মতোই হচ্ছে একদম পুরোপুরি, মানে এটা কারণ এরপরে ডাইরেক্ট তোমার মানে মাঠ হয়ে তারপর তোমাদের ইন্টারভিউ হয়ে যাবে। তো সেদিক থেকে আমাদের এখানে কাট অফটা তো ডেফিনেটলি একটু হাই যাবে। তো কাট অফ যদি এক্সাম হলে তোমাদের যদি এরকম লেভেলের কোশ্চেন হয়, আচ্ছা আমি কোশ্চেনের লেভেলটা আগে বলে দিই। দেখো আমাদের এখানে 4টে সেকশন রয়েছে, একটা হচ্ছে ম্যাথ, একটা রিজনিং, একটা ইংলিশ এবং আর একটা জিকে। তাহলে জিকে হচ্ছে আমাদের এখানে পুরো ইজি লেভেলের জিকে ছিল। ইংলিশ যদি আমি এখানে বলি তাহলে ইজি টু মডারেট লেভেলের ইংলিশ ছিল। রিজনিং যদি আমি এখানে বলি ইজি ছিল, বাট কিছু কোশ্চেন আমাদের এখানে ট্রিকি দেওয়া হয়েছিল। ম্যাথের কোশ্চেন যদি বলি এটাও আমাদের মোটামুটি ইজি ছিল, বাট এখান থেকে বেশ কিছু কোশ্চেন একটু মানে ল্যাঙ্গুয়েজ বেসড একটু মানে টুইস্ট করা হয়েছিল। তো ইজি টু মডারেট তুমি এখানে ম্যাথের লেভেলটা বলতে পারো। তো মোটামুটি এক্সামের লেভেল ওয়াইজই কিন্তু আমাদের এখানে পুরো কোশ্চেন পেপারটা সেট করা হয়েছে। তো সেই দিক থেকে এইরকম পেপারে যদি তোমাদের মানে ডাইরেক্ট এক্সামে আসে, তাহলে তোমাদের এক্সামে এই পেপারে কাট অফ মোটামুটি হয়তো 58 নাম্বার হয়তো এখান থেকে চলে যাবে। বাট এই 60, 58, 62 এই সমস্ত নাম্বার নিয়ে আলটিমেটলি সিলেকশন পাওয়াটা মুশকিল। তো সেদিক থেকে আমরা যে কাট অফটা বলছি, যে নাম্বারে তোমাদের সিলেকশন হবে, তো সেই নাম্বার থেকে তোমাদের সিলেকশন পেতে হলে তোমাদের এইখানে নাম্বারটা প্রয়োজন 65 নাম্বার তোমাদের এখানে প্রয়োজন। 65 নাম্বার তুমি যদি এখান থেকে পাও তাহলে ডেফিনেটলি তোমার এখান থেকে সিলেকশন হওয়ার চান্সটা খুব বেশি থাকছে, খুব বেশি মানে খুব বেশি থাকছে। তো সেদিক থেকে চেষ্টা করো যে যা 60 নাম্বার রয়েছে এটাকে বাড়িয়ে আমি আরও কী করে 65 নিয়ে আসবো, 68-তে নিয়ে আসবো, 70-এ কী করে নিয়ে যাবো এই নাম্বারটাকে, সেটা একটু চেষ্টা করো। ওকে, তাহলে এবার এখান থেকে দেখো সে 74টা কোশ্চেন অ্যাটেম্প করেছিল 85টার মধ্যে, 62টা কারেক্ট হয়েছে, 12টা এখানে ইনকারেক্ট হয়েছে, 11টা হচ্ছে কি আনঅ্যাটেম্পটেড। তাহলে এর নাম্বার বাড়ানোর জায়গা কোথা থেকে? এই ইনকারেক্টেড পোর্শন থেকে আর আনঅ্যাটেম্পটেড পোর্শন থেকে। এমন বেশ কিছু ইজি কোশ্চেন এই ছেলেটা ছেড়েছে, যে কারণে আমি তোমাদের দেখাবো ভালো করে যে কোথায় কোথায় এর উইক পয়েন্ট রয়েছে, কী কী আছে না আছে। দেখো আমি আগে এর উইক পয়েন্টটা আগে বলে দিচ্ছি। দেখো জিকেতে এই ছেলেটা মোটামুটি অ্যাভারেজ ঠিকঠাক আছে, ভালো আছে, খারাপ নেই, ঠিকঠাক মানে ঠিকঠাক আছে জিকেতে। ওকে, ইংলিশে এ মোটামুটি উইক রয়েছে, ইংলিশের কারণ বেসিক কোশ্চেন পারছে না। ইনফ্যাক্ট ডব্লিউবির ম্যাক্সিমাম স্টুডেন্টই আমি দেখছি ইংলিশে তারা অনেকটাই উইক। ওকে, রিজনিং আমি বলবো রিজনিং এর ভালো না, রিজনিং যথেষ্ট উইক রয়েছে, ঠিক আছে। আমি জানি রিজনিংয়ে আমাদের এখানে নাম্বার কত থাকছে, রিজনিংয়ে 25 নাম্বার থাকছে। 25-এর মধ্যে সে যদি 20-ও স্কোর করে আমি তাকে বলবো যে তাকে সে একটা উইক জায়গাতে রয়েছে। দেখো শুনে হয়তো একটু খারাপ লাগতে পারে, বাট রিজনটা কি? রিজনিংয়ে আমি 25-এ 25 স্কোর করতে পারতাম, বাট আমি এখানে 5টা নাম্বার ছাড়ছি মানে আমি উইক। রিজনিং চ্যাপ্টারটা ইজি, মানে সরি রিজনিং সাবজেক্টটা ইজি, তো সেখান থেকে যেটা ইজি সাবজেক্ট সেখানে আমি 25-এ 25 কেন স্কোর করতে পারছি না? আমার কাছে এখানে 25 থেকে ছাড়ার তো জায়গা নেই। আমি মানলাম এখান থেকে তোমার যদি একটা দুটো কোশ্চেন ছেড়ে গেলো, তুমি এখানে 23 পেলে, তাও চলো মেনে নেওয়া যায়, বাট তুমি এখানে 20 পাচ্ছ, 18 পাচ্ছ, এটাতে খুশি হয়ে যাচ্ছ, এই জিনিসটা ঠিক না। যথেষ্ট মানে বেশি পরিমাণে তোমাদের এখানে নাম্বার দরকার। চেষ্টা করো রিজনিংয়ে 25-এ 25 তোলার। এই 20 নাম্বারে কিছু হবে না এখান থেকে। তুমি যত নাম্বার রিজনিং থেকে ছাড়বে তত তুমি এক্সাম থেকে পিছিয়ে যাবে। আমি বারবার বলছি রিজনিংটাকে ভালো মতো করে তোলো। ম্যাথ সেকশনে মোটামুটি অ্যাভারেজ লেভেলের ম্যাথ রয়েছে, ঠিক আছে। তো সেই দিক থেকে মোটামুটি চলো, নাম্বারের দিক থেকে যদি আমি বিবেচনা করে দেখি তাহলে নাম্বারের দিক থেকে অ্যাভারেজ স্টুডেন্ট রিজনিংয়ে। ওকে, ইংলিশে উইক, জিকেতে এই ছেলেটা যথেষ্ট ভালো, গুড।
জিকেতে আমি একে বলবো গুড, ভালো স্টুডেন্ট। তাহলে সেদিক থেকে মোটামুটি এরকম একটা জায়গাতে সে যদি নিজেকে নিয়ে যেতে পারছে, তবে কি দেখো মোটামুটি সে 60 নাম্বার স্কোর করতে পারছে। তাহলে ওকে ইমপ্রুভ কোথায় করতে হবে, নাম্বার বাড়ানোর জায়গা কোথায় রয়েছে, ওর এখানে ইংলিশে নাম্বার বাড়ানোর জায়গা রয়েছে, রিজনিংয়ে নাম্বার বাড়ানোর জায়গা রয়েছে, ম্যাথে নাম্বার বাড়ানোর জায়গা রয়েছে, এবং প্রত্যেকটা জায়গা থেকে অল্প অল্প করে নাম্বার বাড়বে। দেখো রিজনিং থেকে খুব মানে ইংলিশ থেকে খুব বিশাল বাড়াতে পারবে না, মোটামুটি ম্যাক্সিমাম হয়তো 4 থেকে 5 নাম্বার সে হয়তো এক্সট্রা আরও ক্যারি করতে পারলো, তবে 4 থেকে 5 নাম্বার বলছি, তাও সেটা হয়তো বেশি হয়ে যেতে পারে। তো সেই দিক থেকে মোটামুটি তার এইখানে ইংলিশ থেকে মোটামুটি যা পাচ্ছে তার থেকে মোটামুটি 3 থেকে 4 নাম্বার তাকে মোটামুটি বাড়ানোর স্কোপ রয়েছে। রিজনিংয়ে এখানে তার মোটামুটি ভালো স্কোপ রয়েছে, এখানেও তার 3 থেকে 4 নাম্বার বাড়িয়ে নিয়ে আসার, ম্যাথেও তার এখানে মোটামুটি 3 থেকে 4 নাম্বার বাড়িয়ে নিয়ে আসার মোটামুটি একটা স্কোপ রয়েছে। সে যদি আর একটু বেটারভাবে করতে চায় তাহলে অবভিয়াসলি ফুল মার্কস, ডেফিনেটলি আমি বলবো ম্যাথে ফুল মার্কস, রিজনিংয়ে ফুল মার্কস, তাই সে আনতে পারবে, অবভিয়াসলি আনতে পারবে, না পারার কিছু নেই। তো চলো এবার আমি একটা একটা করে কোশ্চেন নিয়ে আসছি। দেখো এখানে কি ছিল, এই একটা কোশ্চেন ছিল যথেষ্ট ভালো লেভেলের কোশ্চেন, বাট এই কোশ্চেনটা অনেকে ভুল করে দিয়েছে, আমাকে এটা বুঝতে হবে জিনিসটা কি বলেছে এই কোশ্চেনটাতে। দেখো সূর্যাস্তের আগে এক সন্ধ্যায় রেখা ও হেমা মুখোমুখি কথা বলছিল। আচ্ছা মুখোমুখি, রেখা আর হেমা মুখোমুখি আছে, মানে একে অপরের দিকে তাকিয়ে আছে। ওকে, এবার এখান থেকে কি বলছে, সূর্যাস্তের আগে, তাহলে আমাদের যদি ডিরেকশন মার্ক করি তাহলে এটা হচ্ছে কি নর্থ, সাউথ, এটা হচ্ছে কি ইস্ট, আর এটা হচ্ছে কি ওয়েস্ট। তাহলে সূর্য কোন দিকে ওঠে, পূর্ব দিকে ওঠে, মানে এইখানে সূর্য ওঠে। বা সন্ধ্যাবেলা বলেছে মানে কি সূর্য তখন এইখানে ওয়েস্টের সাইডে, মানে সূর্য আমার কাছে কোথায় রয়েছে, এই দিকটাতে আমার কাছে সান রয়েছে, তার মানে আমাকেও এই দিক থেকে ও কিরণ দিচ্ছে, মানে লাইটটা আমার এই দিক দিয়ে যাচ্ছে। তাহলে ডেফিনেটলি এবার এখান থেকে আমাকে কি বলছে, লাইনে পড়তে হবে, যদি হেমার ছায়া একেবারে তার ডান পাশে পড়ে, দেখো তাহলে হেমার ছায়া বলছে তার ডান পাশে পড়ছে, তাহলে ডেফিনেটলি কোন দিকে, মানে ছায়া, সূর্য যখন এই দিক থেকে কিরণ দিচ্ছে, তার মানে ডেফিনেটলি কেউ যদি এখানে দাঁড়িয়ে থাকে তাহলে তার ছায়াটা এই দিকেই পড়বে, তার ছায়াটা এই দিকেই পড়বে। ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি যে হেমার ছায়া তার একেবারে ডান দিকে পড়ছে। তাহলে কি হেমা কোথায় দাঁড়িয়ে ছিল, হেমা এই দিকে নর্থের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে হেমা। ওকে, হেমা যদি নর্থের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে তাহলে আর কে আছে, রেখা আছে, তাহলে রেখা ডেফিনেটলি এই সাউথের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবে, কারণ কি তারা মুখোমুখি কথা বলছে। ওকে, তাহলে মুখোমুখি কথা বলছে, এবার কি জিজ্ঞাসা করেছে, তাহলে রেখা কোন দিকে মুখ করেছিল, তাহলে ডেফিনেটলি রেখা কোন দিকে মুখ করেছিল, সাউথের দিকে মুখ করেছিল। আমি এখান থেকে ইজিলি ক্যালকুলেট করে করতে পারছি, তাহলে এখানে কি এটা সাউথ অ্যান্সার, বাট এখানে অ্যান্সার করেছে নর্থ। অনেক স্টুডেন্টই এই কোশ্চেনটা ভুল করে বসে আছে, বাট এক্স্যাক্টলি কোশ্চেনটা তো এইরকমভাবেই সলভ হতো, আমাকে তো এইভাবে ভাবতে হতো। আর এই ডাইরেকশন তুমি যেখান থেকে পড়ছো, ডাইরেকশনের এগুলো একটা বেসিক টাইপ, ঠিক আছে, এই বেসিক টাইপটা ম্যাক্সিমাম কি আমাদের নর্মাল এই ধরনের কোশ্চেন একটু তুলনামূলকভাবে কম আসে। ওকে, আর যেহেতু তোমরা জানো যে ব্যাংকের প্যাটার্নে আমাদের এক্সাম শিফট করছে আস্তে আস্তে, তো সেদিক থেকে ব্যাংকের দিকে এই কোশ্চেনটা, এই ধরনের প্যাটার্নটা একটু আসে। কিন্তু এই কোশ্চেনটা কি কোনো রকমভাবে কঠিন ছিল, জাস্ট সিম্পলি ধরার উচিত ছিল যে সূর্য কোন দিকে রয়েছে এই মুহূর্তে, তাহলে আমার এখানে অ্যান্সারটা বেরিয়ে আসতো। তো এখান থেকে ইজিলি 1 নাম্বার কিন্তু ক্যারি করা যেত এই জায়গা থেকে। ওকে, এই যে এটা ফায়ার থেকে কি হচ্ছে, বার্ন হচ্ছে, জ্বলছে, তাহলে কি জল থেকে কি হবে, আইদার ভিজিয়ে দেবে বা এরকম কিছু একটা রিলেটেড থাকবে, বৃষ্টি থাকবে, ফ্লাড থাকবে, এই ধরনের কিছু থাকবে ভেজানো রিলেটেড। ঠিক আছে, এখানে রিভার আছে যেটা হতে পারে না। ঠিক আছে, মানে এক্স্যাক্টলি কি রিভারে জল থাকে, ওকে, রিভারে জল থাকে তো সেটা হবে না, জলের মধ্যে H2O থাকে তো সেটাও হবে না। ওকে, ড্যাম কি থাকে, ড্যামের মধ্যে কি জল ধরে রাখা হয়। ওকে, তাহলে কি জল থেকে কি সৃষ্টি হয়, বন্যা সৃষ্টি হয়, তো ডেফিনেটলি এখানে ফ্লাড অ্যান্সার হবে। এটাও এখানে দেখছি সে ভুল করেছে, মানে কি এখানে সে আরও 1 নাম্বার ক্যারি করতে পারতো, মানে টোটাল 2 নাম্বার তার কিন্তু এখনো ক্যারি হতো। ওকে, চলো পরবর্তী কোশ্চেন আসছি। দেখো এখান থেকে হচ্ছে নিম্নলিখিত কোন ভারতীয় সঙ্গীত শিল্পীকে গজল কিং বলা হয়। যদি তোমার এখানে র্যান্ডাম অ্যান্সার মারতে হয় তাহলে মেরো না, আমি ওইভাবে বলছি, যদি কোনো কিছু না জানা থাকে। দেখো জগজিৎ সিং এর নাম গজলের সাথে কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত, তো সেই দিক থেকে যখন তোমার কাছে অ্যান্সার জানা নেই, ফালতু র্যান্ডাম গেস করতে যাও না, কারণ র্যান্ডাম গেস সবার ক্ষেত্রে হয়তো কাজে লাগে না। আই নো এখানে যে 1/4 নেগেটিভ থাকছে, অনেকের ক্ষেত্রে এটা কাজে দেয়, অনেকের ক্ষেত্রে কাজে দেয় না। তোমার যদি কাজে দিয়ে থাকে তাহলে ডেফিনেটলি এখানে তুমি অ্যাটেম্প করতে পারো এরকমভাবে। বাকি আমি বলবো একটু জেনে শুনে অ্যান্সার করো। এবার দেখো এই একটা কোশ্চেন, একটি সঠিক ঘড়িতে সকাল 8টা বাজে, সকাল 8টা বাজছে মানে হচ্ছে কি, মানে 12, মানে আমি যদি এখানে লিখি এই হচ্ছে কত 12, 6, 3, আর এখানে আসছে কত 9। ওকে, তাহলে এবার 8টা বাজছে মানে ডেফিনেটলি 8 এখানে আছে, 7 এখানে আছে, তাহলে কি ছোট কাটাটা আমার কাছে 8-এর ঘরে আর বড় কাটাটা কি হচ্ছে এখানে 12-এর ঘরে রয়েছে। ওকে, এটা আমি তো দেখে বুঝতে পারছি। এবার আমাকে কি বলছে, বিকেল 2টো বাজলো, মানে 2টো বাজলো মানে কি এখানে 12, এই 1, এই 2, মানে এক্স্যাক্টলি কি হচ্ছে এই একদম অপোজিট সাইডে চলে যাচ্ছে এই ছোট কাটাটা। তাহলে কি বলেছে যে মানে বিকেল 2টো বাজলে ঘন্টার কাটা মোট কত ডিগ্রি ঘুরলো, তাহলে কি এই 8 ডিগ্রি ছিল, পুরোপুরি একদম স্ট্রেট লাইনে ঘুরে গেছে, মানে 180 ডিগ্রি ঘুরছে, তাহলে ইজিলি এখানে এটা অ্যান্সার করা যায়, বাট এখানে সে ভুল অ্যান্সার করে এসছে। তো এই ধরনের আমাকে জাস্ট ছোট কাটার কথা বলেছে। ওকে, ছোট কাটার আমাকে জাস্ট বলেনি যে কত ডিগ্রি টোটাল চেঞ্জ হয়েছে, মানে এই বড় কাটার সাথে কতটা ডিগ্রি কি চেঞ্জ হয়েছে না চেঞ্জ হয়েছে কিছুই বলেনি, তো ওইসব নিয়ে আমি ভাবতেই যাবো না। তো ডেফিনেটলি এই সব জিনিসগুলো নিয়ে ভেবেছে, মানে সিলি মিস্টেকটা এখানে করছে, এই প্যাটার্নেই কোশ্চেন আসে জেনারেলি, মানে বড় কাটা ছোট কাটাকে দুটো মিলিয়ে ডিগ্রি কতটা কি হয় না হয় সেটা থেকে কোশ্চেন আসে। বাট এইখান থেকে কি এটা একটা ইজি কোশ্চেন ছিল, বাট এখান থেকে সে নাম্বারটা ছাড়লো, মানে এখানেও আরও 1 নাম্বার পেতে পারতো, মানে 3 নাম্বার পেতে পারতো।
ঠিক আছে, সেটাও ভুল করে আসছে। চলো আমি তোমাকে দেখাচ্ছি আর কত নাম্বার পেতে পারতো এ। দেখো এখানে এটা একটা কোশ্চেন ছিল, ইংলিশের কোশ্চেন ছিল, আমি মানলাম ইংলিশের কোশ্চেন, হয়তো সে ঠিকঠাক মতো করে ইংলিশ জানে না, চলো আমি এই নাম্বারটা বাদই দিলাম, হয়তো এখান থেকে সে চেষ্টা করেছে পারেনি, খুব ভালো কথা, চলো এক নাম্বার চলে গিয়েছে এখানে। এইটা একটা কমন একটা জিনিস, ঠিক আছে, এখানে কি আ পার্সন হু লিভস দেয়ার ওন কান্ট্রি টু সেটেল পার্মানেন্টলি ইন আনাদার, মানে আনাদার কান্ট্রিতে সে, মানে সে তার নিজের দেশ ছেড়ে অন্য একটা দেশে গিয়ে পার্মানেন্টলি থাকতে যাচ্ছে, তাকে কি বলে, যে দেশ থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়া মানে কি এক্সিট করা, এক্সিট মানে হচ্ছে কি ই থাকে, তাহলে ই মানে হচ্ছে যে কি ইমিগ্রেন্ট, ঠিক আছে, ইমিগ্রেন্ট মানে দেশ থেকে বেরিয়ে যাচ্ছে। আর যে দেশের ভেতরে আসছে, দেশের ভেতরে যখন আসছে বাইরের দেশ থেকে আমাদের দেশে পার্মানেন্টলি থাকতে আসছে, তাকে কি বলে, আই বলা হয়, ঠিক আছে, ইমিগ্রেন্ট। ইন করছে, আই দিয়ে ইন করছে, আমাদের দেশে আসছে, তখন এটাকে ইমিগ্রেন্ট বলে। এইভাবে কিছু না কিছু একটা বানিয়ে তোমরা মুখস্থ করবে জিনিসগুলোকে, নর্মাল মুখস্থ করলে মাথায় থাকবে না, এগুলো একটা কমন বেসিক ওয়ার্ড। চলো এইখান থেকে নাম্বার ডেফিনেটলি প্রত্যেকের ক্যারি করা উচিত ছিল, বাট যেহেতু এত ইজি কোশ্চেন একটা, দেখো আমি ইজি বলছি এই কারণে, কারণ এটা আমাদের ভীষণ কমন একটা ওয়ার্ড, কমন ওয়ার্ড যখন না জানা থাকবে সেদিক থেকে আমার নাম্বার চলে গেলে আমি তোমাকে এখানে বলতে বাধ্য হচ্ছি তোমার ইংলিশ প্রচণ্ড উইক লেভেলে রয়েছে, বেসিক ওয়ার্ডগুলো অ্যাটলিস্ট কমপ্লিট করো। চলো পরবর্তী কোশ্চেন আসে, দেখো কি বলেছে। দেখো এটা একটা ইংলিশের কোশ্চেন ছিল, বেশ ভালো লেভেলের একটা কোশ্চেন ছিল। এখানে আমাদের মানে দেওয়া রয়েছে এই জায়গাটাতে, যে পুরো স্ট্রাকচার কি হবে না হবে সেটা দিয়ে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, তো সেই দিক থেকে একটু দেখে নেবে এটা, বাকি কোশ্চেন ঠিকঠাক ছিল। চলো এই একটা কোশ্চেন, এটা ল্যাকনিক, এটা আমাদের একটা খুব কমন ওয়ার্ড, ঠিক আছে, ভার্বোস যে মানে বেশি বকে, ল্যাকনিক মানে যে কথা হয়তো কম বলে বা কথা বলতে যে ল্যাক করে, এরকমভাবে মনে রাখো কিছু একটা, কিছু একটা দিয়ে মনে রাখো। ভার্বোস মানে বারবার বারবার করে সারাক্ষণ বকেই যায়, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, তো এই রকমভাবে জিনিসগুলো মানে মনে রাখার চেষ্টা করো। ডেফিনেটলি অ্যান্টোনিম বলেছে, তো অ্যান্টোনিম এই ভার্বোসই হচ্ছে ল্যাকনিকের, তো সেদিক থেকে তোমার মনে রাখতে বেশি কষ্ট করতে হবে না, ট্রিক দিয়ে তোমার মনে বসে পড়বে। তো ওই রকমভাবে ওয়ার্ডগুলো পড়ার চেষ্টা করো, এগুলো বেসিক ওয়ার্ড, তো স্বাভাবিকভাবে এটা পারোনি, নাম্বার ওসা উচিত ছিল, বাট আমি নাম্বার কাউন্ট করছি না, ইংলিশটা অনেকেরই উইক থাকে। আমি আগে অবধি কতটা নাম্বার কাউন্ট করেছি, 3 নাম্বার অবধি আমি এখনো কাউন্ট করেছি তোমার বাড়তে বাড়তে। এবার দেখো এই একটা কোশ্চেন, এটা হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, ওকে, আমাকে কি দিয়েছে, মধ্যপ্রদেশের কোন জাতীয় উদ্যানকে 36তম টাইগার রিজার্ভ হিসাবে মান্যিত করা হয়েছে, মানে মনোনীত করা হয়েছে। এবার এখান থেকে দেখো সবকটা মধ্যপ্রদেশ দিয়েছে, এবার কান্না, মাধব, পান্না, প্যাঞ্চ, সাতপুরা, বানবিহার, কোনো সমস্ত মধ্যপ্রদেশ আছে, 4টে অপশন, 4টেই মধ্যপ্রদেশের। তো সেদিক থেকে আমি এখানে ফালতু গেস নিতে পারবো না, আমার না জানা থাকলে কিছু করার নেই, তখন জানা নেই, তখন ফালতু গেস নিয়ে কোনো রকম কোনো লাভও নেই এখানে, ওকে। চলো এই একটা কোশ্চেন ছিল, দেখে মনে হচ্ছে যে কি আমি যদি তোমাকে অ্যান্সার বলে দিই মনে হবে ভীষণ ইজি কোশ্চেন, বাট এটা কোনো রকমভাবে অতটা ইজি কোশ্চেন না, প্যাটার্ন ধরা অতটাও ইজি ছিল না এখানটাতে, বলে দিলে মনে হবে যে ইজি, বাট এক্সাম হলে সবসময় এইটা মাথায় আসবে না, আবার কারো মাথায় চলে এলে তো চলে এলো। দেখো কি আছে এখানে, 4 5 6 7, এখানে 8 হওয়া উচিত ছিল, 8 নেই, কিন্তু 9 আছে, আবার 11 আছে, তাহলে এখানে কি বসতে পারে। তো আমি এখান থেকে কোনাকুনি ম্যাচ করানোর চেষ্টা করবো, এখান থেকে এইভাবে কোনাকুনিভাবে ম্যাচ করানোর চেষ্টা করবো, কিন্তু কোনো রকমভাবে কোনাকুনি ম্যাচ করছে না। চলো আমি তোমাকে লজিকটা বলে দিই টাইম ওয়েস্ট না করে, এক্সাম হলে অনেকে এই জিনিসটা করতে পারেনি ঠিকঠাক মতো করে, এটাকে এইরকমভাবে দুভাগে ভাগ করে নিচ্ছে, ওপরেরটা একটা পার্ট, নিচেরটা একটা পার্ট, তাহলে ও এই নিচের পার্টটাকে যোগ করে দেখো, 7 আর 3 হচ্ছে কত 10, আর 11 আর 3 হচ্ছে কত 20, সরি 11 আর 9 হচ্ছে কত 20, তাহলে 20 আর এদিকে 10, তাহলে টোটাল কত হচ্ছে, নিচের পার্টটাতে টোটাল 30 হচ্ছে। আচ্ছা উপরের পার্টটাতে কত, 6 আর 4 হচ্ছে কত 10, আর এই 5 হচ্ছে কত 15, তাহলে উপরের পার্টে 15 হয়েছে, তাহলে উপরের পার্টটা তো আমাকে 30 করতে হলে কি যোগ করতে হবে, আরও 15 যোগ করতে হবে, যেটা আমার অপশনে আছে এখানে, তো 15 এখানে অ্যান্সার হতো। চলো এটা আমি কাউন্ট করছি না নাম্বার, এটা ডেফিনেটলি একটা ভালো কোশ্চেন, মনে হতে পারে যে না এটা একটা ইজি কোশ্চেন আমি বলে দেওয়ার পরে, বাট তার আগে তুমি যখন এক্সাম হলে বসে এটাকে ট্রাই করবে তখন তোমার এটা এক্সাম হলে হওয়ার চান্সটা খুব কম রয়েছে, হবে না তা না, মোটামুটি 20% স্টুডেন্ট হয়তো এটাকে ঠিকঠাক করে আসতে পারবে, ওকে, বাকি 80%ই এই কোশ্চেনটাতে মানে পারবে না, ওকে, তো সেদিক থেকে আমি এখানেও তোমার চলো নাম্বার ধরছি না, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন আছে, দেখো এই একটা কোশ্চেন, ইজি কোশ্চেন হওয়া উচিত ছিল। দেখো কি বলেছে, 25টি ব্যাগের গড় ওজন বলেছে কত, 55 কেজি। এবার একটি ব্যাগের গড় ওজন ভুলভাবে 85 কেজি হিসাবে মানে পড়া হয়েছিল, মানে সেটা ভুল করে 85 পড়ে নিয়েছে, বাট যদিও তার আসল ওজন কত ছিল, 56 কেজি ছিল। এবার কি বলেছে, সঠিক গড় মান কত হবে, মানে সেটা আমাকে বার করতে বলেছে, তাহলে কি ভুল করে কত পড়েছিল, 56 পড়েছিল, মানে বেশি পড়ে নিয়েছিল, তাই তো। সঠিকটা রাইটটা কোনটা, রাইট হচ্ছে আমার এখানে 56, আর রং মানে ভুল করেছে কতটা পড়েছিল, 65 পড়ে ফেলেছিল, ঠিক আছে, তা ডেফিনেটলি বেশি পড়ে নিয়েছে, তার মানে কি আমার ওয়েটটা কি বেশি চলে এসছে আমাকে, তার মানে কি অ্যান্সার অ্যাকচুয়াল যে রিয়াল অ্যান্সারটা সেটা 55 থেকে কম হবে, আর 55 থেকে কম হলে ডেফিনেটলি এটা তোমার অ্যান্সার হতেই পারে না, কারণ এটা কি হচ্ছে 55 থেকে বেশি, এটা ডেফিনেটলি 55 মানে অ্যান্সার হতে পারে না, কারণ এটা 55 থেকে বেশি, তাহলে 55 থেকে যখন বেশি আমাকে যদি গেসও নিতে হয় তাহলে কি করে আমি এটা অ্যান্সার করে আসতে পারি। এখান থেকে বোঝা যাচ্ছে স্টুডেন্টটার অ্যান্সার তো করছে, বাট অঙ্কের পুরোপুরি বেসিক ধারণাগুলো ভীষণভাবে উইক রয়েছে,
এটা একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং, এখান থেকে যে কেউ অঙ্কটা দেখে বলতে পারে যে না এটা 55 থেকে বেশি আমার চলে আসছে, মানে অ্যান্সারটা ভুল হচ্ছে। তো সেদিক থেকে আমি বলতে পারি তুমি নাম্বার পাচ্ছ ঠিক আছে বিভিন্ন রকমভাবে, কারণ আমাদের এখানে কোশ্চেন ইজি হয়, বাট এই রকমভাবে এই ইজি কোশ্চেনে কনসেপ্ট যখন ক্লিয়ার নেই তখন তুমি যদি এখানে ভুল করে থাকো তার মানে তোমার ম্যাথ উইক আছে, তোমাকে ম্যাথ পড়তে হবে তার জন্য ভালো করে, ম্যাথের কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে, কারণ ডেফিনেটলি আমাদের চাকরি পাওয়ার জন্য কিছু কিছু পোর্শনকে একটু মানে স্ট্রং রাখতে হবে। ওকে, তো সেদিক থেকে এটা ভুল অ্যান্সার। চলো ঠিক অ্যান্সারটা কি, আমি এখান থেকে কতটা বেশি নিয়ে নিয়েছিলাম, 9 বেশি নিয়েছিলাম। টোটাল কতজন কটা ব্যাগ রয়েছে, 25টা ব্যাগ রয়েছে, তাহলে ডেফিনেটলি 25 দিয়ে ভাগ হবে। 25 দিয়ে তুমি সিম্পল এটাকে ভাগ করো, 1 টাকা 10 নাও, শূন্য হয়ে গেল। তাহলে এখানে 3 দিয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে যদি যায় তাহলে 3 15 75, সরি 3 25 75, 5 হলো, এখানে কত চলে এলো, তাহলে এখানে 1 মানে 8, তাহলে এখানে কত আছে 15 পড়ে আছে, তাহলে এখানে একটা শূন্য এলো। এবার দেখো 25 দিয়ে আমি কিভাবে কাটতে পারি, 6 25 150, তাহলে 6 25 যখন 150 হয়ে যাচ্ছে তাহলে 0.36 এটা কি হবে মাইনাস হবে, তাহলে কি ওয়েট কত ছিল, অ্যাভারেজ 55 ছিল, এখান থেকে যদি আমি মাইনাস 0.36 করি তাহলে আমার এখানে অ্যান্সার কত আসবে, 54.64 আমার কাছে অ্যান্সার আসবে, 54.64। দেখো অপশন 4 54.64 এটাই অ্যান্সার আছে। তো এটা কি খুব কঠিন অঙ্ক ছিল, একদম ইজি অঙ্ক, সিম্পল, আমাকে এই কাজটুকুটা করতে হতো আর একটু দশমিক তো এইটুকুটা আসবেই, স্বাভাবিক প্রিভিয়াস ইয়ারের অঙ্ক এইগুলো। তো এইরকমভাবে যদি এই অঙ্ক করতে না পারো, ভুল করো, তাহলে এখান থেকে তুমি নাম্বার ছেড়ে লাভ নেই, তাহলে তুমি এখান থেকে আরও 1 নাম্বার মানে 4 নাম্বার তুমি এখান থেকে টোটাল এখন অবধি 4 নাম্বার পেতে পারতে। চলো পরবর্তী কোশ্চেন আছে, দেখো এই একটা কোশ্চেন, এটা একটা ভালো লেভেলের কোশ্চেন। এই কোশ্চেনটা ল্যাঙ্গুয়েজটা যারা যারা বুঝতে পেরেছে তারা অ্যান্সার করতে পেরেছে, বাকি ল্যাঙ্গুয়েজ যারা বুঝতে পারেনি তারা অ্যান্সার করতে পারেনি। তাহলে কি বলেছে, এক ব্যক্তির খরচ ফেব্রুয়ারি ও মার্চ মাসে কি বলেছে, প্রতি মাসে 5,000 টাকা করে বেড়ে যায়। ওকে, ফেব্রুয়ারি মার্চ মাসের কথা বলছি, যেখানে কি হয়েছে প্রত্যেক মাসে মাসে 5,000 টাকা করে বেড়ে যাচ্ছে। ওকে, জানুয়ারি মাসে তার খরচ ছিল কত, এই 5,000 টাকা, তাহলে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তার গড় খরচ কত টাকা হবে সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে কি 3টে মাস আছে, জানুয়ারি ফেব্রুয়ারি আর মার্চ। জানুয়ারি মাসে খরচ তাকে বলে দিয়েছে কত, 5,000 টাকা। ওকে, জানুয়ারি মাসে যদি 5,000 টাকা, তাহলে পরবর্তীতে ফেব্রুয়ারিতে কি হবে, 5,000 টাকা বাড়বে বলেছে, তাহলে 5,000 টাকা বাড়লে এখন হচ্ছে কত, 10,000 টাকা তার খরচ হচ্ছে। চলো ফেব্রুয়ারি যদি 10,000 হয়ে থাকে তাহলে কি মার্চে কি হয়েছে, আরও 5,000 বাড়বে বলেছে, তাহলে মার্চে গিয়ে কত খরচ হবে, 15,000 টাকা খরচ হবে। তাহলে এই জিনিসটা না একটা স্টুডেন্ট বুঝতে পারেনি এখানটাতে, এইটা বুঝতে না পারে অ্যান্সার করেছে, ঠিক আছে, সেই দিক থেকে অ্যান্সার অনেকে ভুল করেছে এটা। তো এইটা এবার কি বলেছে, 3টে মাসে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3টের গড় কত, 3টের গড় যদি আমি এটাকে যোগ করি তাহলে কত আসছে আমার কাছে এখানে, 30,000 আমার কাছে এখানে চলে আসছে। তাহলে 30,000 ডিভাইডেড বাই 3 মাস মানে হচ্ছে কত, 10,000 করে আমাকে পার মান্থ অ্যাভারেজ খরচ, ঠিক আছে, গড় খরচ, তাহলে কি 10,000 এটাই অ্যান্সার। তাহলে অঙ্কটার ল্যাঙ্গুয়েজটা আমাকে ধরতে হতো। চলো এইটা একটা ভালো কোশ্চেন ছিল, আমি এখানে তোমার নাম্বার ধরছি না, ভুল হতে পারে অঙ্কটা, অনেকেরই ভুল হয়েছে এই অঙ্কটা, আবার অনেকে ভালো ঠিকঠাক মতো করে অ্যান্সারও করেছে বুঝতে পেরে। তো চলো আমি এখানেও তোমার নাম্বার ধরছি না। ওকে, চলো পরবর্তী কোশ্চেন আসো, দেখো এই একটা কোশ্চেন, এটা একটা ত্রিভুজ গুনতে দিয়েছে এখান থেকে। তাহলে এই একটা কোশ্চেন আমার কেন হচ্ছে না, এটা ইজি প্যাটার্নের কোশ্চেন। দেখো যখনই আমার কাছে এইরকম ভাবে ত্রিভুজ তৈরি হয়ে থাকে তাহলে আমার এখানে 3টে ত্রিভুজ হয়। কিভাবে 3টে হয়, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আর এই পুরো একটা নিয়ে এই একটা, মানে 3টে ত্রিভুজ হচ্ছে। তাহলে আমি এখান থেকে এই পোর্শন থেকে একটা, মানে এই পোর্শন একটা, এই পোর্শন একটা, টোটাল 4টে এরকম পোর্শন পাচ্ছি। তাহলে এইরকম পোর্শন থেকে আমার টোটাল 12টা ত্রিভুজ আমার এখান থেকে অলরেডি পেয়ে গেলাম আমি এখানে। ওকে, কাউন্ট করতে হলো না। ওকে, 12টা হলো। এবার এইগুলো আমি গুনবো, এই ত্রিভুজগুলো, ঠিক আছে। তাহলে 12টা এরকমভাবে কটা আছে, 1 2 3 4টে আছে, তাহলে 12 আর 4-এ কত হলো আমার কাছে এখানে 16টা ত্রিভুজ হয়ে গেল, ঠিক আছে। এখন অবধি আমি এখানে 12টা প্লাস 4টে মানে 16টা ত্রিভুজ হয়ে গেল। এবার দেখো এখান থেকে যদি 16টা হয়ে যায় তাহলে এবার দেখো এই বড় ত্রিভুজটা নেবো আমরা, ঠিক আছে। এর আগে কি নিয়েছিলাম, এই মাঝের এই ছোট ত্রিভুজটা নিয়েছিলাম, ঠিক আছে। তাহলে এবার কিনলাম পুরো বড় ত্রিভুজটা, তাহলে এই বড় ত্রিভুজটা কত থাকবে, এটা আবার 4টে থাকবে এখানে, মানে এইরকমভাবে এই বড়টা একটা, আবার হচ্ছে কি ঠিক এক্স্যাক্টলি এইরকমভাবে এটা একটা, আবার ঠিক এইখান থেকে এটা একটা, আবার ঠিক এখান থেকে এটা একটা। ওকে, তাহলে এইরকমভাবে আমার এটা কি হচ্ছে, আরও 4টে ত্রিভুজ আমি এখানে পাচ্ছি। তাহলে আমার টোটাল কত হচ্ছে এখানে, মানে 12 আর 4-এ 16, 16 আর 4-এ হচ্ছে কত, 20টা ত্রিভুজ, ঠিক আছে। 20টা ত্রিভুজ গুনে নেওয়ার পরে এবার মাইন্ডে ডাউট থাকবে যে আর কিছু আছে কিনা, তুমি আরেকটু হয়তো এখানে ভেবে দেখতে পারো যে আর কিছু আছে কিনা, তুমি দেখবে যে আর কিছু পাচ্ছ না, তুমি তখন 20টাকে অ্যান্সার মার্ক করে এসো। ওকে, 20টাকে মার্ক করে এসো। আমি জানি এই কোশ্চেনগুলো একটু ডাউটে থাকে আমাদের, এবার এইখানে কনফিডেন্সটা কখন পাওয়া যায়, যখন তুমি এই কাউন্টিং ফিগার্স থেকে কোশ্চেনগুলো মোটামুটি তুমি এখানে 100টা 150টা কোশ্চেন 200টা কোশ্চেন তুমি যখন প্র্যাকটিস করবে মানে এই জিনিসগুলো যখন প্র্যাকটিস করে নেবে তখন তোমার মাইন্ড থেকে না এই ডাউটগুলো বেরিয়ে যাবে। কজন এখানে রয়েছে যারা এখানে এই কাউন্টিং ফিগার থেকে 100 150 200 খানা কোশ্চেন করেছো, তারপর তোমার কোশ্চেন হচ্ছে না। আরে ভাই আগে প্র্যাকটিস তো করো, এই প্র্যাকটিস তো করবে না, দেখে মনে হচ্ছে রিজনিং ইজি, হ্যাঁ ডেফিনেটলি ত্রিভুজ গোনা কোন কঠিন কাজ আছে, ইজি জিনিস একটা। তো ইজি জিনিসের উপর থেকে তোমার নাম্বার বেরোচ্ছে বারবার করে, চলো এখান থেকে কেন নাম্বার বেরোবে, চলো এখান থেকে তুমি আরো একটা নাম্বার পেতে পারতে, 5 নাম্বার হলো। চলো ঠিক আছে, সরি 1 নাম্বার আমি দিচ্ছি, 5 নাম্বার তুমি এখান থেকে পেতে পারতে। আর দেখো এই একটা কোশ্চেন, যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলছে কি এত বর্গমিটার, যদি দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 12% বেশি হয় তাহলে প্রস্থ কত হবে, ইজি একটা কোশ্চেন। এই হচ্ছে একটা আয়তক্ষেত্র, ঠিক আছে।
তো আমার কাছে এখানে যদি এটা 100 হয় তাহলে আমার কাছে এটা কত বলেছে 112 হবে। চলো এবার আমি এটাকে কেটে নিতে পারবো, 4 দিয়ে আমি কেটে নিই, তাহলে এখানে কত থাকছে, এটা 25 থাকছে, 4 দিয়ে কাটলে 4 দুগুণি 8, আর এখানে কি থাকছে 3 থাকছে 32, মানে 4 8 32। তাহলে আমার কাছে এখানে কি পাচ্ছি, আমি এটা মুছে দিয়ে আমি এটা লিখতে পারি যে এটা হচ্ছে কত, এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে কত 28। ওকে, আমি এটা লিখে দিতে পারলাম। তাহলে আমার এখানে কন্ডিশন ফুলফিল হয়েছে। এবার আমাকে এখানে কি বলেছে, এটা আমাকে এরিয়া বলে দিচ্ছে। এরিয়ার ফর্মুলা কি, এল ইন্টু বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এরিয়া হচ্ছে কত 25x ইন্টু হচ্ছে কত 28x, এটা ইকুয়ালস টু কত বলেছে 448 বলেছে। তো আমি ইজিলি দেখতে পাচ্ছি 4 দিয়ে কাটছে এটা, তাহলে 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 4 7 28, 4 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে হচ্ছে কত 4 1 4, 4 1 4, 4 দুগুণি 8। এবার আমি দেখো 7 দিয়ে কাটতে পারছি, 7 16 112 হয়। তাহলে দেখো এখানে আমার কি বলে আছে 25 x পড়ে আছে, মানে দুটো x পড়ে আছে। তাহলে সিম্পল আমি যদি এটাকে নিচের লাইনে লিখি, এই একটা x এই একটা x, মানে আমার কাছে কি আছে x স্কোয়ার আছে, এটা ইকুয়ালস টু কি হচ্ছে এইদিকে কি পড়ে আছে 16 পড়ে আছে, ঠিক আছে, 16টা থাকলো উপরেই, 16টা উপরেই থাকলো, আর এই 25টা কি হবে সমানের এপারে এসে নিচে বসবে, ঠিক আছে, নিচে বসলে এখানে হচ্ছে কত 25। তাহলে আমি এখান থেকে ইজিলি এক্স এর ভ্যালু বার করতে পারবো। রুট ওভার এখানে আসছে কত 16/25 আসছে, তা ডেফিনেটলি উপরে 4, নিচে আসছে কত 5, এটা চলে এলো এক্স এর ভ্যালু। আমাকে কি চেয়েছে যে প্রস্থ কত হবে, তাহলে এটা হচ্ছে প্রস্থ, তাহলে প্রস্থ বার করবো আমি এখানে, তাহলে 25 ইন্টু হচ্ছে কত 4/5 হবে। 5 দিয়ে আমি যখন এটাকে কাটবো তাহলে 5 পাচ্ছে 25, কেটে গেল 4 পাচ্ছে 20। এটা ইজিলি আমার কাছে অ্যান্সার আসছে। অঙ্কটা কি খুব কঠিন ছিল? একদম ইজি একটা কোশ্চেন ছিল, এখান থেকে ডেফিনেটলি একটা নাম্বার এখানেও পাওয়া যেত, মানে তুমি এখানে 6 নাম্বার তুমি এখন অব্দি মিস করে বসে আছো। এবার দেখো আমি হলে অঙ্কটাকে কি করে দেখতাম, দেখো এখানে কি রয়েছে 28 রয়েছে, এখানে 25 রয়েছে, তাহলে 25-এর মধ্যে কি আছে দুটো 5 আছে, তাই তো 25-এর মধ্যে 5 ইন্টু 5 রয়েছে। ওকে, এবার 5 ইন্টু 5 25 যখন থাকছে তখন একটা রিস্কি ম্যাটার হয়ে যায়। কি রিস্কি ম্যাটার হয়ে যায়, সবসময় আমি যেটা ভাবছি সে লজিকটা কাজে লাগবে না। এখান থেকে দেখো ডেফিনেটলি 5-এর মাল্টিপল অ্যান্সার হতে হবে, কিন্তু আমার এখানে একটা চান্স রয়েছে কি এই 25টা পুরোপুরি কেটে যাচ্ছে, এটাও একটা হতে পারে, এক্স এর ভ্যালুর উপর আমাকে এই জিনিসটা ডিপেন্ড করছে। কিন্তু একটা চান্স রয়েছে একটা 5 কেটে গেলেও কিন্তু আর একটা 5 আমার ডেফিনেটলি থাকতে পারে, চান্স রয়েছে। তো সেদিক থেকে অপশনে যখন আর কোনো 5-এর মাল্টিপল নেই, একটা 5-এর মাল্টিপল আছে, তাহলে এটা আমার অ্যান্সার হতে পারে। মানে যখন আমার হাতে টাইম কম থাকবে তখন আমার যদি মনে হয় যে আমি পুরো ক্যালকুলেশনটা করতে পারবো না, তখন আমি এখান থেকেই আমি এখান থেকে এইটুকুটা সলভ করে নেওয়ার পরে, মানে এখানে 25 আর এখানে 28 এটা দেখে নেওয়ার পরে 25-এর মানে মধ্যে 5 আছে, তাহলে 5-এর মাল্টিপল অ্যান্সার আমি জাস্ট অ্যান্সার করে বেরিয়ে যাবো, যদি আমার হাতে টাইম কম থাকে তখন। বাট আমার কাছে এই জিনিসটা কি হয় 90% কিন্তু আমার কাছে এটা মোটামুটি শিওর থাকে, 10% কিন্তু ভুল হওয়ার জায়গা রয়েছে, কারণ আমার কাছে এক্স এর ভ্যালুটা এখানে আমি জানি না এই জায়গাটাতে। আর এই কেসে 5টা কিন্তু আমার কেটে যেতে পারে, তো সবসময় আমাকে এইরকম ভাবে ভাবলে চলবে না। বাট যেহেতু আমরা মাল্টিপল শিখছি, অসুবিধে যদি আমাদের হয়ে থাকে, টাইমে যদি সত্যিই শর্টেজ পড়ে থাকে সামহাও, তখন আমরা কি করব এইরকমভাবে এগোতে পারি, আমাদের সেখানে 90% ক্ষেত্রে কিন্তু কোশ্চেন ঠিক হবে। বাট বাকি অন্যান্য আমি যখন মাল্টিপল টেকনিকগুলো তোমাদের বলি সেখানে আমাদের সেটা 100% ঠিক হয় ওই জায়গাতে। বাট এই জায়গাতে কেসটা একটু আলাদা আছে, বাট আমি স্টিল তোমাদের বলে রাখলাম জিনিসগুলো যে না আমাকে এইরকমভাবে ভাবতে হবে। চলো পরবর্তী কোশ্চেন আসি। দেখো কি বলেছে, এক্স কোনো কাজের 25 অংশ মানে 25% 20 দিনে করে, তাহলে এক্স টোটাল কাজটা কত দিনে করতে পারতো, টোটাল কাজটা এক মানে 25% 4 দিনে এই 20 দিনে করছে, তাহলে 100% কাজটাও কত দিনে করতে পারবে, কত দিয়ে গুণ হচ্ছে 4 দিয়ে, তাহলে এটা কত দিয়ে গুণ হবে 4 দিয়ে গুণ হবে, তাহলে হচ্ছে কত 4 20 হচ্ছে কত, সে 80 দিনে করতে পারে। তাহলে কি এক্স টোটাল কাজটা কত দিনে 80 দিনে করতে পারে, এটা কি করতে পারবে টোটাল ওয়ার্ক না এক্স্যাক্টলি, ঠিক আছে, টোটাল টাইম এক্স টোটাল কাজটা 80 দিনে করতে পারবে, এটা পেলাম। এবার কি বলেছে দেখো, ওয়াই এক্স এর সাথে যোগ দিয়ে বাকি কাজ 15 দিনে শেষ করে, তাহলে তুমি এখানে একটা জিনিস কি পাচ্ছ, এক্স এর কিন্তু অলরেডি আমি এখানে দেখতে পাচ্ছি কি 25% কাজ সে 20 দিনে করে ফেলেছে, তাহলে বাকি কতটা কাজ পড়ে আছে 75% কাজ বাকি করে আছে। তাহলে কি এক্স যদি 20 দিনে 25% শেষ করতে পারে, তাহলে 75% কাজটা সে কত দিনে শেষ করতে পারবে, ডেফিনেটলি সে 60 দিনে শেষ করতে পারবে। কিভাবে বার করলাম, সে একই রকম ভাবে 25% কাজ সে যদি 20 দিনে করতে পারে, তাহলে ডেফিনেটলি 75% যেটা বাকি রয়েছে সেটা কত দিনে করবে, এখানে কত দিয়ে হচ্ছে 3 দিয়ে গুণ হচ্ছে, তাহলে ডেফিনেটলি এটা আমি 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করলে আমার এখানে কত আসছে 3 20 60 আসছে, তাহলে ডেফিনেটলি এক্স একটা কাজ 60 দিনে শেষ করতে পারে, আমি এখান থেকে এটা পাচ্ছি। এবং এক্স ওয়াই মিলে এই রিমেনিং কাজটাই 15 দিনে করছে, এক্স প্লাস ওয়াই এটা মিলে একত্রে এরা 15 দিনে এই কাজটা করতে পারছে, তাহলে এদের এলসিএম আসছে কত 60 আসছে, তাহলে এখানে এর ক্যাপাসিটি হলো কত, চলো আমি এই জায়গাটা একটু মুছছি, ঠিক আছে, এর ক্যাপাসিটি হলো কত 1, আর এক্স আর ওয়াই এর মিলিত ক্যাপাসিটি হচ্ছে কত 4, তাহলে ডেফিনেটলি আমি এখান থেকে বলতে পারছি এক্স এর ক্যাপাসিটি 1 হলে ওয়াই এর ক্যাপাসিটি এখান থেকে 3 পাচ্ছি। এবার আমাকে কি বলেছে, তাহলে ওয়াই একা পুরো কাজটা কত দিনে করতে পারবে সেটা বার করতে পারে, তাহলে টোটাল কাজ কত ছিল, টোটাল কাজ হচ্ছে যে কি এক্স 80 দিন ধরে কাজ করতো,
যদি শেষ করতো, তাহলে এক্স 80 দিন ধরে কাজ করতে এক্সের ক্যাপাসিটি হচ্ছে কত, 1 আমি পেয়েছি, এখানটাতে 1 পেয়েছি, তাহলে 80 × 1, এটা আমার কি বেরোলো, টোটাল ওয়ার্ক বেরিয়ে গেল। ওকে, এবার এই টোটাল ওয়ার্কটা কি করবে, ওয়াই একা করবে, ঠিক আছে। ওয়াই একা কত দিনে করে, 3 দিনে। ওয়াই এর ক্যাপাসিটি 3 দিয়ে আমি ভাগ করবো, তাহলে 3 দিয়ে তুমি যদি এটাকে ভাগ করো, তাহলে 3 দিয়ে কাটলে এখানে কত আসছে আমার, যে 3 দুগুণী 6 আসছে, 2 থাকলে 3 6 18, এখানে হাতে কত থাকছে, 2/3 পড়ে থাকছে, ঠিক আছে। তাহলে 26 পূর্ণ 2/3 দিনে ওয়াই একা কাজটা শেষ করবে, অপশন সি, এটাই অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা কি খুব কঠিন ছিল, অঙ্কটা জাস্ট একটু ধরতে হতো, অবভিয়াসলি অঙ্কটা একটু জটিল ছিল, বাট অতটাও না যে আমি করতে পারবো না বা কিছু, আমাকে ল্যাঙ্গুয়েজটা বুঝতে হতো। তো ডেফিনেটলি চলো এটা একটা ভালো কোশ্চেন, চলো আমি তোমার ছেড়ে দিলাম যে তুমি হয়তো এই কোশ্চেনটা পারলে না, আমি এটাও ধরে নিলাম, নাম্বার আমি এখানে কাউন্ট করছি না। ওকে, কারণ কোশ্চেন মানে কোশ্চেনের লেভেলটা ভালো ছিল। চলো পরবর্তী কোশ্চেন আছে, দেখো এই একটা কোশ্চেন, জানি না কেন কি অবস্থা হয়েছিল তোমাদের, এই কোশ্চেনটা করতে পারোনি তুমি। দেখো 30টি কলম এবং 75টি পেন্সিল এত টাকায় কেনা হয়েছিল, যদি একটি পেন্সিলের গড় মূল্য 2 টাকা হয়, তাহলে একটি কলমের গড় মূল্য ক টাকায় হবে। এই কোশ্চেনটা পারোনি, কতটা ভুল কাজ করেছো দেখো, আমি বলে দিচ্ছি খুব ইজিলি। একটা হচ্ছে কি আছে, পেন আছে এখানে, আর কি আছে আমার কাছে এখানে, PNCL, পেন্সিল আমি শর্টে লিখলাম, ঠিক আছে। তাহলে কলম কটা কিনেছিল, 30টা সে পেন কিনেছিল, পেন্সিল কটা কিনেছিল, 75টা পেন্সিল কিনেছিল। ওকে, তাহলে টোটাল কত টাকায় কিনেছিল, 390 টাকায় কিনেছিল, 390 টাকায় কিনেছিল। এবার কি বলেছে, একটি পেন্সিলের গড় মূল্য হচ্ছে কত, 2 টাকা করে পেন্সিলের গড় মূল্য, তাহলে কি 2 টাকা করে যদি গড় মূল্য হয়, তাহলে টোটাল খরচ কত হয়েছে, 150 টাকা খরচ হয়েছে। তাহলে আমি এখান থেকে যদি 150 টাকা বাদ দিয়ে দিই, তাহলে কত থাকছে, এখানে 4 থাকছে, এখানে 2 থাকছে, তাহলে এইটা কিসের জন্য খরচ হলো, ডেফিনেটলি পেন কেনার জন্য খরচ হয়েছে। তাহলে পেনের দাম কত, এক একটা মানে পেনে কটা পেন কিনেছে, 30টা পেন কিনেছে, তাই তো। 30টা যখন পেন কিনেছে, 30 দিয়ে ভাগ করে দেবো, 3 দিয়ে যদি আমি কাটি, তাহলে 3 8 24, তাহলে এক একটা পেনের গড় প্রাইস হচ্ছে কত, 8 টাকা করে। ইজি কোশ্চেন, ইজি অ্যান্সার। এই কোশ্চেনটা কি করে হয় না, কি করে তোমরা এই কোশ্চেন করতে টাইম পাও না বা ছেড়ে দাও এই কোশ্চেন, ডেফিনেটলি আগে তাহলে তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারোনি, ওই কারণে তুমি এই ইজি কোশ্চেন ছেড়েছো, তাহলে তোমার এখান থেকে আরও একটা নাম্বার এক্সট্রা বাড়তো। তাহলে আগে কত ছিল নাম্বার তোমার এখানে, আগে 6 ছিল, এই একটা নাম্বার ধরলে তোমার এখানে এখনো 7 নাম্বার হলো। চলো পরবর্তী কোশ্চেন আছে, দেখো কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ লম্বের চেয়ে 2 সেন্টিমিটার বড় এবং লম্বটি ভূমির চেয়ে 2 সেন্টিমিটার বড়, তাহলে ভূমির দৈর্ঘ্য কত হবে। তাহলে এই অঙ্কটা দেখা মাত্র আমার মাইন্ডে চলে আসছে ট্রিপলেট, দেখা মাত্র মাইন্ডে অটোমেটিক ট্রিপলেট আসছে। আমি তোমাদের এই রিসেন্টলি মেনসুরেশন চ্যাপ্টারটা কমপ্লিট করিয়েছি, 2D মেনসুরেশনটা, যারা ভালো মতো ক্লাস করেছো ডেফিনেটলি এই কোশ্চেনটা দেখা মাত্র বুঝতে পারছো কি কোশ্চেন আছে। আমি এখানে জানি আমার এখানে ভূমি আছে, লম্ব আছে, আর এখানে অতিভুজ আছে, ঠিক আছে, বেস, পারপেন্ডিকুলার অ্যান্ড হাইপোটেনিয়াস। ওকে, তাহলে আমি এখানে একটা জিনিস কি দেখতে পাচ্ছি, যে প্রত্যেকটার মধ্যে গ্যাপ কত, 2 এর গ্যাপ। দেখো কি বলেছে, যে আমি এইখান থেকে বলি, যে অতিভুজ হচ্ছে কি লম্বের থেকে, অতিভুজ হচ্ছে লম্বের চেয়ে 2 সেন্টিমিটার বড়, তাহলে অতিভুজ বড়, তাহলে কি কতর গ্যাপ, অতিভুজটা বড় কত, 2 এর গ্যাপ, 2 বড়। ওকে, এবার লম্বটি কি বলেছে, ভূমির চেয়ে 2 বড়, তাহলে কি লম্বটা বড় কার থেকে, ভূমির থেকে 2 বড়, তাহলে কি এখানে 2 এর গ্যাপ, প্রত্যেকটা 2 এর 2 এর গ্যাপ আছে। তুমি এবার মনে করে দেখো তো, সেম ইকুয়াল ইকুয়াল গ্যাপ কোন ট্রিপলেটে হয়, 3 4 5, এই ট্রিপলেটে কি এক এক করে গ্যাপ না, এক এক করে গ্যাপ না, তাহলে ডেফিনেটলি এটা 3 4 5 না করে এখানে ডেফিনেটলি 2 দিয়ে গুণ করেছিল, তাহলে কি এটা 6 হয়েছিল, এটা 8 হয়েছিল, আর এটা 10 হয়েছিল, তাহলে এখানে গ্যাপ হচ্ছে কত, 2 এর গ্যাপ, এখানে গ্যাপ হচ্ছে কত, 2 এর গ্যাপ। ডেফিনেটলি তাহলে দেখো আমার এই কন্ডিশনটা ম্যাচ করে যাচ্ছে, এখান থেকে ট্রিপলেটটা দেখা মাত্রই আমাকে অন্য কিছু সলভ করার প্রয়োজন নেই। তাহলে ডেফিনেটলি আমি এখান থেকে যদি একটা মানে সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে আমি এখান থেকে কি বলছি, অতিভুজ সব থেকে বড় হয়, তাহলে অতিভুজের এখানে আমার কাছে কি এলো, 10 এলো। তাহলে কি অতিভুজের থেকে 2 কম ছিল কি লম্ব, তাহলে লম্ব ডেফিনেটলি 8 হবে, আর লম্বের থেকে 2 কম ছিল ভূমি, তাহলে ভূমি ডেফিনেটলি 6 হবে। আমাকে কি জিজ্ঞাসা করেছে, ভূমির দৈর্ঘ্য কত হবে, তাহলে ভূমি ছিল 6, তাহলে 6 এটা অ্যান্সার। এবার আমি তোমাকে বোঝানোর জন্য এতক্ষণ টাইম ইউজ করলাম, বাট এই কোশ্চেনটা ভুল করেও তোমার এটা 20 সেকেন্ডের বেশি বড় কোশ্চেন না। যদি এক্সামে একটু বুদ্ধি লাগাতে, একটু যদি ভাবতে, সঠিক অ্যাপ্রোচটা তোমার যদি জানা থাকতো, তাহলে ডেফিনেটলি তুমি এখান থেকে নাম্বারটা স্কোর করতে পারতে। চলো এই জিনিসটা আমি মানলাম, অনেক স্টুডেন্টের মাথাতে ঢুকবেন মানে জানে না, তারা অনেকটা হয়তো মাথাতে ঢোকায়নি বা ঠিক মতো করে তারা পড়েনি এই জিনিসটা, তারা হয়তো এই অ্যাপ্রোচটা জানে না, ট্রিপলেট জিনিসটা জানে না, আমি মেনে নিলাম। বাট কেউ যদি মানে বেসিক মেনসুরেশন পড়ে রাখে, বা এই আমাদের পরিমিতির মধ্যে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি কেউ বেসিক পড়ে থাকে, তাহলে সেদিক থেকে তার ট্রিপলেটটা মাথায় ডেফিনেটলি থাকা উচিত। তো এই কোশ্চেনটা পারোনি, খুব মানে চিন্তাজনক একটা ব্যাপার রয়েছে, যে না আমাদের এখানে বেসিক কোশ্চেনও হচ্ছে না, এটা হচ্ছে বড় কথা। ওকে, তো এই কোশ্চেনগুলো হওয়া উচিত ছিল। স্টিল চলো আমি নাম্বার ধরছি না, হয়তো কারো কারো ক্ষেত্রে এই কোশ্চেনটা একটু কঠিন হতে পারে, আমি নাম্বার ধরছি না এখান থেকে। চলো পরবর্তী একটা কোশ্চেন দেখো কি আছে, দুটি পাইপ এ ও বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 12 ও 16 মিনিটে ফুলফিল করতে পারে। উভয় পাইপ একসাথে খোলা হয়, কিন্তু ট্যাঙ্কটি পূর্ণ হওয়ার 8 মিনিট আগে পাইপ এ বন্ধ করে দেওয়া হয়, তাহলে ট্যাঙ্কটি কত মিনিটে পূর্ণ হবে। তো সেই দিক থেকে এই কোশ্চেনটা যখন আমি সলভ করছি, তাহলে পাইপ এ রয়েছে, পাইপ বি রয়েছে, তাহলে পাইপ এ হচ্ছে কত 12, এটা হচ্ছে কত 16 মিনিটে ফুলফিল করে, তাহলে এদের এলসিএম হচ্ছে কত 48 দেখা মাত্র বেরোবে। এটা হচ্ছে কত 4 12 48, 3 16 48 আমি পেয়ে গেলাম। এবার কি বলেছে, উভয় পাইপ একসাথে খোলা হয়েছিল কিন্তু ট্যাঙ্কটি পূর্ণ হয় কখন, আর 4 মিনিট
মানে ট্যাঙ্কটি পূর্ণ হওয়ার 4 মিনিট আগে পাইপ এ বন্ধ করে দিয়েছে। তাহলে কি লাস্ট 4 মিনিট কি কাজ করেছে? পাইপ বি কাজ করেছে শুধুমাত্র লাস্ট 4 মিনিট। তাহলে 4 মিনিটে কতটা কাজ করবে? 3 4 12 কাজ কিন্তু বি পাইপটা একা করে নেবে। তাহলে রিমেনিং কাজটা কতটা পড়ে আছে? 48 মাইনাস 12 যদি আমি এখান থেকে করি তাহলে কত পড়ে থাকছে এখান থেকে? আমার এখান থেকে 36 পড়ে থাকে। তাহলে এই 36 কাজটা কারা করেছিল? এ এবং বি মিলিয়ে করেছিল। তাহলে এ এবং বি এর মিলিত ক্যাপাসিটি কত? 4 আর 3 হচ্ছে কত? 7। তাহলে 7 দিয়ে যদি আমি এটা ভাগ করি তাহলে 5 7 35 পূর্ণ 1/7 মানে 5 পূর্ণ 1/7 থাকছে। তাহলে কি বলেছে ট্যাঙ্কটি কত মিনিটে পূর্ণ হবে? তাহলে অলরেডি আগে 4 মিনিট ধরে কাজ করে নিয়েছে। ঠিক আছে, আগে আমি ধরে নিয়েছি এটা ট্যাঙ্কটা পূর্ণ হওয়ার 4 মিনিট আগে আমাকে অলরেডি দিয়েছে, 4 মিনিটের কথা বলে দিয়েছে। তাহলে 4 মিনিট তো আমার অলরেডি কাজ হয়েছে, প্লাস আমার কাছে এখানে 5 মিনিট। তাহলে 4 প্লাস হচ্ছে কত? 5 পূর্ণ 1/7 মানে আমি এখানে বেসিক্যালি বুঝতে পারছি কি 4 আর 5 9 পূর্ণ 1/7 হবে, মানে 9 মিনিট কিছু একটা সেকেন্ড হবে। কিন্তু অপশনে দেখো একটা অপশনই আছে 9 মিনিট। তাহলে এটাই আমার অ্যান্সার। আমাকে বাকি 1/7 সেকেন্ড মানে কত সেকেন্ড হচ্ছে 1/7 মানে সেটা আমাকে ক্যালকুলেট করার প্রয়োজন নেই। ওকে, তাহলে এখান থেকে আমি ইজিলি আমার অ্যান্সার বার করে নিতে পারছি। আর তুমি যদি মোটামুটি এই 1/7কে ক্যালকুলেট করতে পারো তাহলে 60 দিয়ে তুমি এখানে 7কে যদি ভাগ করে দেখো তাহলে তোমার এখানে মোটামুটি দেখবে 8 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। তো রাফলি এখানে একটা দেওয়া ছিল। ঠিক আছে, দরকার নেই আমার কাছে পুরো অতটাও ক্যালকুলেশন করা। অ্যাকর্ডিং টু অপশন যেটা অ্যান্সার হওয়ার কথা এটাই অ্যান্সার কথা, তো এটাই আমার কাছে অ্যান্সার হবে। ওকে, তো এক্স্যাক্টলি বেস্ট অপশন যেটা হয় এক্সামে আমাকে সেটা চুজ করতে হয় সব সময়। চলো পরবর্তী কোশ্চেনে আসি, দেখো কি বলেছে। আচ্ছা, আর কোশ্চেন নেই, কোশ্চেন শেষ। এবার দেখো এইখান থেকে যারা ভালো ভালো স্কোর করেছে আমি তাদের আমি এখানে স্কোর নিয়ে এসেছি। সুমন মণ্ডল 71 পেয়েছে এখন অব্দি, এই হাইয়েস্ট। পরে আদার্স যারা দেবে পরে আবার হাইস্ট অন্য কেউ হতে পারে। তাহলে এখন অব্দি সুমন মণ্ডল হাইয়েস্ট, সনৎ সেকেন্ড পজিশনে, শুভম থার্ড পজিশনে, এদিকে দেবাশিস ফোর্থ পজিশনে, সুদীপ্ত বা সুদীপ্তা যে আছো তো সে 5 নাম্বার পজিশনে। আর আমি এখানে যা তুফানের যার অ্যানালাইসিস করলাম সে 60 নাম্বার পেয়েছে, বেশ কিছুটা পিছনে আছে। ঠিক আছে, এরপরেও তাহলে সেদিক থেকে আমি এখানে দেখতে পাচ্ছি তুমি 60 নাম্বার তো স্কোর করেছো, বাট তুমি আরো পেতে কত পারতে? এই একটা কোশ্চেন, এখানে একটা, তার মানে হচ্ছে কত? আগে কত ছিল? 7 আর এখানে হচ্ছে কত? 8। মানে তুমি 8 নাম্বার এক্সট্রা পেতে পারতে। এটার সাথে তুমি 8 নাম্বার যোগ করো। আর প্রথমে তুমি নেগেটিভ করেছিলে, ওখান থেকে তুমি 4টে কোশ্চেন সঠিক ধরেছি আমি ওখান থেকে। তাহলে ওখান থেকে তুমি আরো 1 নাম্বার নেগেটিভ হতো না, সেখান থেকে তোমার আরো 1 নাম্বার, মানে তুমি এখানে 9 নাম্বার এক্সট্রা পেতে। মানে তোমার এখান থেকে 69 ইজিলি কিন্তু তুমি চাইলে এখান থেকে স্কোর করতে পারতে যদি একটু ঠিকঠাক মতো করে পড়তে। দেখো বাকি আমি বেশ কিছু ইংলিশ, বেশ কিছু বেসিক ওয়ার্ড ছেড়ে দিয়েছি, মনে হচ্ছে যে কি তুমি পারবে না বলে ছেড়ে দিয়েছি, কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে যারা এরকমভাবে এই স্কোরটা তো করতে পারবে ইজিলি, যেটা অঙ্কের তুমি দেখে বুঝতে পারলে। প্লাস বেশ কিছু ভালো অঙ্ক যেখানে আছে, অনেকে হয়তো এই কোশ্চেনটা করবে যারা আমাদের কাছ থেকে পড়ছে, ডেফিনেটলি এই কোশ্চেনটা করে দেবে তারা। ঠিক আছে, অনেকে তারপর এই যে এই কোশ্চেনটা যেটা আছে এটা অনেকে করে দেবে। তো এইরকমভাবে বেশ কিছু কোশ্চেন আছে যেটা অনেকে করে দেবে। ওকে, এমন কিছু ভুলভাল কিছু কোশ্চেন নেই ওইখানে, প্রত্যেকটা ডুয়েবল জিনিস রয়েছে। তো সেখান থেকে অনেকের কোশ্চেন এখান থেকে নাম্বারটা 85 এর মধ্যে তুমি এখানে অনেককে দেখতে হয়তো যে কি 72 73 করেও কিন্তু অনেকে পেতে পারে এই সেটটাতে, এমনও কিন্তু মানে ইজিলি, মানে এমন না যে পাওয়া যাবে না, সম্ভব না। ঠিক আছে, অনেকেই হয়তো এটা এরা এই সুমন মণ্ডল দেখো এ কিন্তু 71 স্কোর করেছে। আমি এর যখন রিসিপ্টটা দেখছিলাম দেখলাম এ বেশ কিছু বেসিক সিলি মিস্টেক করে বসে আছে। ডেফিনেটলি না হলে এর নাম্বারটাই 75 এর কাছাকাছি চলে যেত। সুমন মণ্ডল যদি তুমি থেকে থাকো তুমি ডেফিনেটলি কমেন্টে রিপ্লাই করে দেবে যে হ্যাঁ তুমি কিছু জিনিস ভুল করেছো, যেখানে তোমার নাম্বারটা 75 পর্যন্ত কিন্তু যেতে পারতো না হলে। ওকে, তো এইরকমভাবে আমি বলছি যে কি অনেকের নাম্বার আরও বেশি বাড়তে পারে। তোমাদের যেন মনে না হয় যে এই ধরনের নাম্বার কেউ পেতে পারে না, এই ভুল ধারণাটা নিয়ে আসবে না। অনেকে কিন্তু পড়াশোনা করছে, ভালো মতো পড়ছে, তুমি পারছো না সেটা তোমার ফল। কোথায় কোথায় ভুল আছে, ঘাটতি আছে, আমি ধরিয়ে দিলাম তোমাকে কোন কোন পোর্শন উইক আছে, কোথায় কোথায় উইক আছে, কী করতে হবে তোমাকে এর জন্য। ডেফিনেটলি যে জায়গাটা তোমার অসুবিধা হয়ে আছে সেখানে তোমার ম্যাথে গন্ডগোল থাকলে তুমি ম্যাথে ভালো মতো সেটাকে খাটো, ভালো মতো প্রিপেয়ার করো। কোথা থেকে পড়ে থাকলে তুমি ভালো মতো করে প্র্যাকটিস করো, মক টেস্ট দাও প্রচুর পরিমাণে, রিভিশন ঠিকঠাক করে করো। আর যদি ম্যাথে ঘাটতি থেকে থাকে তাহলে কোথা থেকে একটা কোর্স কিনে সেখান থেকে পড়ো। দেখো সময় এখনও আছে, সময় পেরিয়ে যাওয়ার আগে আমাকে ভাবতে হবে, অ্যাকশন নিতে হবে। সময় পেরিয়ে গিয়ে অ্যাকশন নিয়ে লাভ নেই আমার কাছে। ইংলিশে তুমি যেখানে দুর্বল রয়েছে তাহলে ডেফিনেটলি ইংলিশটা কোনো না কোনো একটা জায়গা থেকে ভালো করে পড়ো। বেসিক বুক থেকে বেসিক ওয়ার্ডগুলো আগে, বিশেষ করে ওয়ার্ডটাকে আগে পড়ো। তুমি ইংলিশ তো কোথাও পড়ে কিছু করতে পারবে না এই জায়গাটাতে, বেসিক ওয়ার্ড তোমাকে পড়তে হবে, নিজেকে পড়তে হবে। তাহলে বেসিক ওয়ার্ডগুলোর উপর ফোকাস করো এখানটাতে আগে, কারণ ওয়ার্ড আমাদের এখানে ম্যাক্সিমাম বেশি আছে গ্রামারের থেকে। তো সেদিক থেকে নিজের মুখস্থ করার কাজটা বেশি, তো এই জায়গাগুলোতে খাটো। রিজনিং তোমার এখানে এমন আছে যে রিজনিংটাতে তুমি এখানে বেশ কিছু জিনিস মানে ইমপ্রুভ করতে পারবে। তুমি রিজনিংটা পড়েছো, বাট যেই জায়গাগুলো তোমার ভুল হচ্ছে, ঘাটতি হচ্ছে, সেই জায়গাগুলোকে ইমপ্রুভ করে দেখো। ঠিক আছে, এই কাজগুলো করলে তো তোমাদের নাম্বারগুলো বাড়তে লাগবে। তো আই থিঙ্ক এত ডিটেল অ্যানালাইসিস তোমরা এর আগে কোথাও দেখেছো বলে পুরোপুরি ডিটেলে অ্যানালাইসিস করলাম, কেন হয়েছে, কী ভুল হয়েছে না হয়েছে। এই অ্যানালাইসিস মানে কোশ্চেন সলভ করে দাও সেটা না, অ্যানালাইসিস মানে এটা কোশ্চেনটা কীভাবে সলভ হতে পারতো, কী জিনিস তুমি ভুল করছো, কী করলে তোমার ইমপ্রুভমেন্ট হবে, সেটা অ্যানালাইসিস। কোশ্চেন সলভ করিয়ে দেওয়াটা অ্যানালাইসিস না, ওটা হচ্ছে যে কোশ্চেনের সলিউশন প্রোভাইড করা, ভিডিও সলিউশন বলে ওটাকে। বাট আমি এখানে ভিডিও সলিউশন করাচ্ছি না, আমি এখানে প্রপার অ্যানালাইসিস করাচ্ছি যে হ্যাঁ কী ভুল হয়েছে, কোথা থেকে ভুল হয়েছে, কীভাবে তুমি নাম্বার ক্যারি করতে পারতে, কোন জায়গাতে তোমার উইক রয়েছে, এগুলোই আমার অ্যানালাইসিস। এই জায়গাটা আমি বুঝতে পারলে তবে তো আমি কি ইমপ্রুভ করবো। এইগুলো হচ্ছে কি ইমপ্রুভ করার জায়গা, আমি বলে দিলাম এগুলো ইমপ্রুভ করার জায়গা।
তো এইরকমভাবে তোমাদের যদি মনে হয় কারোর অ্যানালাইসিস করাতে হবে, তো যে কটা মক টেস্ট বাকি আছে তোমরা এই চ্যাটে এসে মেসেজ করবে আমাকে, আমি তোমাদের যার যে বলবে আমি তার কিন্তু অ্যানালাইসিস নিয়ে চলে আসবো এরকমভাবে, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।